দেশের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ। মসজিদে মসজিদে প্রথম তারাবি নামাজ, রহমত মাগফিরাত নাজাতের মাসের পবিত্রতা রক্ষার আহ্বান উপদেষ্টার, ব্যবসায়ীদের সংযমের অনুরোধ। লেবুর হালি 100, চাহিদার সুযোগে বেড়েছে শসা বেগুনের দামও। ডাল, ছোলা, চিনি, খেজুরে স্বস্তি। সরকার তৎপর থাকায় এবার রোজায় পণ্যের দাম কম, বললেন প্রেস সচিব। 1 মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপির, নইলে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারি নেতাদের। দেশবিরোধী চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা। 1.5 মাসের মধ্যেই শুরু হচ্ছে গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনার বিচার কাজ, জানালেন চিফ প্রসিকিউটর। চলতি মাসেই বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল। এবং ঢাকার নিরাপত্তা জোরদারে অল আউট অ্যাকশনে ডিবি, ছিনতাইয়ে জড়িতদের বেশিরভাগই কিশোর গ্যাংয়ের সদস্য। টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক অর্ধশতাধিক। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। শুরু হলো রহমত, মাগফিরাত আর নাজাতের মাস পবিত্র রমজান। রোববার থেকে 1 মাসের সিয়াম সাধনা শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতেও ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তিনি। আবারও বছর ঘুরে বিশ্ব মুসলিমের দ্বারে হাজির পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনায় মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভ ও তাকওয়া অর্জনের জন্য রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিমরা। শনিবার দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা যায়। রোববার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। সন্ধ্যায় রোজা শুরুর বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। 2 মার্চ 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার, রমজানের শিক্ষা এবং আদর্শ পরিশুদ্ধি মেনে চলার, পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। রহমত, মাগফিরাত আর নাজাতের পবিত্র এই রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। আগামী 1 সপ্তাহের ভিতরে সয়াবিন সহ রমজান রিলেটেড যে সমস্ত আইটেমগুলো আছে এগুলোর দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করি, এই পবিত্র মাসে ব্যবসা করবেন, লাভ করবেন, নিঃসন্দেহে করবেন, তবে তারা যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে এই ব্যাপারে প্রয়োজনীয় তারা মানসিকভাবে তৈরি থাকবেন। আগামী 27 মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে বলেও জানান উপদেষ্টা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। তারাবি নামাজের মধ্য দিয়ে শুরু হলো পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এশার নামাজের পর প্রথম তারাবিতে অংশ নেন হাজারো মুসল্লি। এছাড়া দেশের প্রতিটি মসজিদে তারাবি নামাজে শরীক হন ধর্মপ্রাণ মুসল্লিরা। মুসলিম উম্মার কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমীয় বার্তা নিয়ে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। শনিবার সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। বাদেশা তারাবি নামাজের মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেন মুসল্লিরা। প্রথম তারাবি নামাজে শরীক হতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মাগরিবের পর থেকেই মুসল্লিদের ঢল নামে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে এশার নামাজের পর তারাবি নামাজে শরীক হন মুসল্লিরা। প্রথম তারাবির নামাজটা আমি বায়তুল মোকাররম মসজিদে এসে পড়বো, আমাদের জাতীয় মসজিদ। সো এখানে আসে এই কারণে সংযমের ক্ষেত্রে আমাদের পারস্পরিক জীবনে যে যার সাথে যেভাবে সম্পর্কিত সেক্ষেত্রে আমাদের ছাড় দিতে হবে। রাজধানী ছাড়াও সারা দেশের মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায় করেন মুসল্লিরা। জেলা ও বিভাগীয় শহর ছাড়াও পাড়া মহল্লার মসজিদগুলোতেও তিল ধারণের জায়গা ছিল না। আল্লাহ যেন এই মাসের ওসিলায়, এই রমজানের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। পবিত্র রমজান মাস সবার জন্য বয়ে নিয়ে আসুক শান্তি শৃঙ্খলা, এই কামনাই করছি আল্লাহ পাকের কাছে। সারা দেশের মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং দেশে যে অরাজকতা হচ্ছে সেগুলো যেন বন্ধ হয়। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি রমজান মাস জুড়ে ইবাদত বন্দেগীতে মশগুল থাকার কথা জানান মুসল্লিরা। আমান নবী, সময় সংবাদ, ঢাকা।
রোজা উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়ায় বেপরোয়া বিক্রেতারা এক হালি লেবুর দাম হাঁকছেন ৬০ থেকে ২০০ টাকা পর্যন্ত। একই ধরনের পরিস্থিতি শসা ও বেগুনের দামেও। অস্বাভাবিক দাম বাড়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষি অর্থনীতিবিদরা। তবে বাজারে স্বস্তি মিলছে ইফতারি তৈরির উপকরণ, ছোলা ও ডালে। স্থিতিশীল আছে চিনির দামও। আরও জানাচ্ছেন অন্তরা সেন। দরজায় কড়া নাড়ছে রমজান। রাজধানীর বাজারগুলো সরগরম হয়ে উঠেছে ক্রেতাদের ভিড়ে। চাহিদা বাড়ায় লেবু, শসা আর বেগুনের দাম আকাশচুম্বী। আকার ভেদে এক হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ২০০ টাকায়, শসা ৭০ থেকে ১২০ টাকা কেজি, বেগুনের কেজি ৬০ থেকে ১৫০ টাকা। সরবরাহ থাকার পরও দাম বাড়ার কারণ হিসেবে চাহিদা বৃদ্ধির অজুহাত বিক্রেতাদের। ক্ষুব্ধ ক্রেতারা। টমেটো ছিল ২০ টাকা কেজি, এখন ৩০ টাকা ৩৫ টাকা। লেবুর হালি হচ্ছে ৮০ টাকার মতো এরকম চাইতেছে। মাছ বাজারে গেছি, ওইখানেও বেশি, তরকারিতেও বেশি, সব কিছুতেই বেশি। এটা নতুন মাল আইছে দেশি, এজন্য দাম বাড়ছে। সাধারণ মধ্যবিত্তদের জন্য দামটা বেশি মনে হলেও তারপরেও রমজান উপলক্ষে যেভাবে বাড়ার কথা সেভাবে মনে হচ্ছে ঠিক আছে। শীত মৌসুম শেষ হওয়ায় সবজির সরবরাহ কিছুটা কমেছে। তবে যে হারে দাম বাড়ছে তা অস্বাভাবিক উল্লেখ করে বাজারে সরকারি সংস্থাগুলোর হস্তক্ষেপের পরামর্শ কৃষি অর্থনীতিবিদের। দাম যে হারে বেড়েছে এটা খুবই অস্বাভাবিক। এখানে আমাদেরকে ন্যায্য দাম প্রতিষ্ঠিত করতে হবে। ন্যায্য মূল্য প্রতিষ্ঠার জন্য আমাদের সরকারি যে এজেন্সিগুলো আছে সেগুলোকে কাজ করতে হবে। তবে বাজারে স্বস্তি মিলেছে ডাল, বেসন, ছোলা ও চিনির দামে। সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম নিয়ন্ত্রণে আছে বলে জানালেন বিক্রেতারা। ক্রেতাদের সন্তোষ প্রকাশ। প্রয়োজনীয় জিনিস যেমন নিশ্চয় ফুলের ভুসি, এগুলার দাম গতবারের থেকে কেজি ৪-৫০০ টাকা কম। কোনো দাম বেশি না, আদা সব আইটেম দাম, ডাল ডুল সব জিনিসের দাম কম আছে। রোজা আসলে যে প্রতি বছর হচ্ছে দাম বেড়ে যায়, হুট করে বেড়ে যায়, রোজার আগের দিন বেড়ে যায়, ওই রকমটা হয় নাই। এটা তদারকি না থাকলে হয়তো ব্যবসায়ীদের কারসাজিতে সামনের দিনগুলোতে বেড়ে যেতে পারে। এদিকে কিছুটা উত্তাপ ছড়াচ্ছে মাংসের বাজার। গেল সপ্তাহের চেয়ে কেজিতে গরুর মাংসের দাম ৩০ টাকা ও খাসির মাংসের দাম ১৫০ টাকা বেড়েছে। আর ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রমজান জুড়েই দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় এবার কমেছে। গভর্নমেন্ট মনে করে সমস্ত পার্টি। শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্ট শুরুতেই প্রেস সেক্রেটারি কথা বলেন রমজানের বাজার দর নিয়ে। জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। জিনিসপত্রের দামের গত বছরের তুলনায় এবার রমজানে সকল ভোগ্য পণ্যের দাম সহনীয় আছে জানিয়ে শফিকুল আলম বলেন, রমজান জুড়েই দ্রব্যমূল্য সহনীয় রাখতে কাজ করছে সরকার। গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে, কমেছে। পুরো রোজায় আমাদের ফোকাস থাকবে যে এটাকে কিভাবে এই দামটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। এক মাসের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি সম্পর্কে জানতে চাওয়া হলে প্রেস সেক্রেটারি বলেন, বিএনপি হয়তো ভোট গ্রহণের নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাচ্ছে, কিন্তু সরকার আগেই নির্বাচনী রোডম্যাপ দিয়েছে। এ বছরের ডিসেম্বর নয়তো আগামী বছরের জুনেই হবে নির্বাচন। বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্সাক্ট একটা ডেট চাচ্ছেন। ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যদি সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে কম রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি পলিটিক্যাল পার্টি চান যদি আরও কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরও ৩ মাস এটা দেরি হতে পারে। সকল রাজনৈতিক দলের সমান সুযোগ তৈরির জন্য সরকার কাজ করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সর্ব পরিস্থিতি প্রতিনিয়ত মনিটর করছি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এক মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গণতান্ত্রিক ব্যবস্থা থেকে পিছিয়ে দিতেই সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদের বিষয় সামনে আনা হচ্ছে বলে দাবি তার। দলটির অন্য নেতারা বলছেন, নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না জনগণ। জাতীয় নির্বাচন, রোডম্যাপ, নতুন দল গঠন সব মিলিয়ে নতুন সমীকরণের দিকে দেশ। স্থানীয় না জাতীয় নির্বাচন আগে, রাজনৈতিক দলগুলোর এমন তর্কে শঙ্কা নতুন সংকটের।
ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানালেও সেকেন্ড রিপাবলিক ঘোষণা ও গণপরিষদ গঠনের প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতারা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে একটি মহল চক্রান্তে লিপ্ত। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। অন্তর্বর্তী সরকার 1 মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারি বিএনপির এই নেতার। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাত্রদের নতুন দলের রাজনৈতিক দর্শন প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেন। নতুন যারা দল করেছেন তাদের উপরে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। এদিন প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির সমাবেশে তরুণদের নতুন দলকে গণতন্ত্রের পক্ষে থাকার আহ্বান জানিয়ে বিএনপির নেতারা বলেন, যারা সরকারকে ব্যর্থ করতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়। ষড়যন্ত্রকে উৎখাত করতে হলে প্রয়োজন জাতীয় সংসদের প্রতিনিধি নির্বাচিত করে জাতীয় সংসদের সমস্যার সমাধান করা। জাতীয় নির্বাচন দরকার নাই, আপনার স্থানীয় সরকার নির্বাচন দরকার। এগুলো যারা আপনাকে বলছে তারা আপনাকে ব্যর্থ করতে চায়। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল নোমানের রুহের মাগফিরাত কামনায় রাজধানীর অফিসার্স ক্লাবে দোয়া মাহফিলের আয়োজন করে তার পরিবার। অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন রাজনীতিকরা। আগামী রাজনীতিতে তরুণদের দল কতটা প্রভাব ফেলবে সে সম্পর্কে এখনই উপসংহারে পৌঁছাতে চায় না রাজনৈতিক মহল। আবার নতুন দলের পেছনে যেন সরকারি পৃষ্ঠপোষকতা না থাকে সে বিষয়টিও ভাবনায় রয়েছে অনেকের। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। জল্পনা কল্পনা শেষে যাত্রা শুরু জাতীয় নাগরিক পার্টির। রাজনীতির মঞ্চে জুলাই অভ্যুত্থানের নায়কেরা। দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা। জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরুকে কিভাবে দেখছে অন্য রাজনৈতিক দলগুলো? নেতারা বলছেন, রাজনীতিতে বৈচিত্র্য আর প্রতিযোগিতা বাড়াবে নতুন শক্তি। আমাদের স্টেক হোল্ডার হচ্ছে দেশের সম্মানিত নাগরিকগণ। তাদের চাহিদা, তাদের অধিকার, তাদের চিন্তা, দর্শন, পরিকল্পনাকে কে ভালো লালন করে এটা দেখার সুযোগ তো যত বেশি দল হবে, যত বেশি চিন্তার রাজ্য আমাদের ব্যাপকতা বাড়বে, তত বেশি আপনার বাছাই করাটা সুবিধা হবে। বাংলাদেশের রাজনীতি করলে বাংলাদেশের থিম, বাংলাদেশের উদ্দেশ্য, বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের লক্ষ্য, এই জিনিসগুলো সামনে আসলে ভালো। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে কাজ করবে তরুণদের দল, এমন প্রত্যাশাও রাজনীতিকদের। 24-এর গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে তারা যদি ইতিবাচক রাজনীতি করে, গণতন্ত্রের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে, সেটা বাংলাদেশের রাজনীতিতেও কতকগুলো ইতিবাচক উপাদান যুক্ত হবে বলেই আমি মনে করি। তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তরুণদের রাজনৈতিক দলের সম্পর্ক কেমন হবে তা নিয়ে কৌতূহল আছে রাজনৈতিক অঙ্গনে। আরও 2 জন ছাত্রদের প্রতিনিধি এখানে আছে, তারাও কি ওই দলের সঙ্গে কিনা, এগুলি স্পষ্ট না হওয়া পর্যন্ত এক ধরনের বিতর্ক থেকে যাবে। যারা দল করছে এবং যারা সরকারে আছে, দুই দলেরই দায়বদ্ধতা আছে। সরকারের নিরপেক্ষতা বজায় রাখা তাদের দায়িত্ব, আর যারা দল করছেন তারা কোনো কিংস পার্টিতে পরিণত হচ্ছেন কিনা। আগামী রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে নতুন দল তা বলার উপযুক্ত সময় এখনো আসেনি বলে মনে করেন রাজনৈতিক নেতারা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। লেজুর ভিত্তিক রাজনীতি নয়, সাধারণ শিক্ষার্থীদের কাঁধে কাঁধ রেখে কাজ করতে চায় নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় নেতারা বলেন, একক দল কেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠিত করতে চান না তারা। এ সময় দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার দাবি জানান অন্য ছাত্র সংগঠনের নেতারা।
ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যাত্রা শুরু করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শনিবার রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কার্যক্রম শুরু করে সংগঠনটি। এদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন নতুন ছাত্র সংগঠনটির নেতারা। এ সময় গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার জানান, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবেন না তারা। আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এখন আসলে আমরা চাই না, কারণ আমরা দেখেছি ছাত্রলীগ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসগুলোকে কিভাবে কুক্ষিগত করেছিল। তো সেই প্রেক্ষিতে আমাদের এই যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, তার বিরুদ্ধে আমাদের লড়াই আগেও ছিল, আমরা মনে করছি আগামীতে আমাদের সেই লড়াই চলমান থাকবে। মতবিনিময় সভায় অন্য সংগঠনের নেতারা বলেন, সব ছাত্র সংগঠনকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করতে হবে, দায়বদ্ধ থাকতে হবে জুলাই শহীদদের প্রতিও। আমরা এই সময় যারা ছাত্র রাজনীতি করছি, যারা গণ অভ্যুত্থানের সক্রিয় ভূমিকা পালন করছি, তাদের প্রত্যেকের উপরই প্রায় 2000 শহীদের দায় রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের যে দাবিসমূহ, সেই দাবিসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে এই নতুন সংগঠন দৃঢ়ভাবে কাজ করবে। একজনের গণতান্ত্রিক অধিকার হরণ হওয়া মানে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার ঝুঁকির মুখে পড়ে যাওয়া। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হলেও তা নিরসন হয়েছে বলে দাবি করেছেন নেতারা। সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় শিক্ষার্থীদের নতুনই রাজনৈতিক প্ল্যাটফর্মটি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্রদের বিক্ষোভের মুখে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, গাড়ি ঘেরাও ও ভাঙচুর, পরিকল্পিত হামলার শিকার অভিযোগ তৃণমূল নেতাদের। চলতি মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল এবং 1 থেকে 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে। শনিবার দুপুরে সিলেটে এক কর্মশালায় একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি, এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্তের রিপোর্ট আমরা পেয়ে যাই, তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। এবং সেক্ষেত্রে শুরু হয়ে গেলে তারপর বলা যাবে যে কতদিন লাগবে, কারণ এই বিচারিক যে ডকুমেন্টসগুলো আছে, ডিজিটাল এভিডেন্স আছে, লাইভ এভিডেন্স আছে, ডকুমেন্টারি এভিডেন্স আছে এবং 2 পক্ষের সাক্ষীর ব্যাপার আছে, সেগুলো আদালত নির্ধারণ করবেন যে কতদিন সময় সেখানে তারা নেবেন। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। গত কয়েক মাসের তুলনায় কম দামে নিত্যপণ্য বিক্রি হচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে। ফলে রমজানের আগে চাহিদা বাড়লেও পাইকারি পর্যায়ে বিভিন্ন পণ্যের দাম কমেছে কেজি প্রতি 5 থেকে 20 টাকা পর্যন্ত। জমজমাট দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ। শনিবার সকাল থেকে পণ্য বোঝাই ট্রাকের সারি দেখা যায় এই বাজারে। শ্রমিকরা ব্যস্ত লোড আনলোডে। দোকানে দোকানে চলছে বেচা কেনার হিড়িক। এবছর সিন্ডিকেট না থাকায় ছোট বড় সব ব্যবসায়ী আমদানির সুযোগ পাওয়ায় বাজারে প্রতিযোগিতা বেড়েছে। এতে রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সেই সঙ্গে বিশ্ববাজারেও কমেছে নিত্যপণ্যের দাম, যার প্রভাবে কয়েক সপ্তাহ ধরে দেশের বাজারে দ্রব্যমূল্য নিম্নমুখী দাবি ব্যবসায়ীদের। চাহিদার থেকে দ্বিগুণ মাল আমদানি হওয়াতে প্রতিযোগিতামূলক বাজার হয়েছে, যার কারণে বাজারে পর্যাপ্ত পণ্য আছে, সরবরাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ সবকিছু বাজার এখন স্থিতিশীল আছে, কোনো কিছু বাড়া নাই, স্বাভাবিক আছে। খেজুর, ছোলা থেকে শুরু করে পেঁয়াজ, রসুন, আদার দাম গত কয়েক সপ্তাহের ব্যবধানে কমেছে 5 থেকে 15 টাকা পর্যন্ত। চিনির দামও হাতের নাগালে। ইন্ডিয়া পেঁয়াজ বিক্রি করছে আমরা 60-62 টাকা, আর দেশি পেঁয়াজ বিক্রি করছে 35 থেকে 42-43 টাকা পর্যন্ত। সর্বনিম্ন 88 টাকা থেকে সর্বোচ্চ 102 টাকার মধ্যে পকেট বেঁধে ছোলা কি পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী 2024 সালের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চিনি, তেল, ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা ও খেজুরের আমদানি বেড়েছে আগের বছরের তুলনায় গড়ে 31%। বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দাম কমা এবং দেশে পর্যাপ্ত পণ্যের আমদানি সহ সরকারের নানা পদক্ষেপের কারণে গেল কয়েক মাসের তুলনায় ভোগ্যপণ্যের দাম কম খাতুনগঞ্জে। তবে মুদ্রাস্ফীতির কারণে সে সুফল পাচ্ছে না সাধারণ ক্রেতারা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। টঙ্গীর মাজার বস্তিতে মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী সহ 60 জনকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় টাকা, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মাদকদ্রব্য।
বস্তিটি ঘিরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বলে জানায় যৌথ বাহিনী। টঙ্গীর মাজার বস্তি যেন মাদকের অভয়ারণ্য। ঘরের মধ্যে ঘর বানিয়ে মাদকের কারবার। নিয়মিত যাতায়াত থাকলেও যে কেউ হারিয়ে যেতে পারে এমন ঘর সদৃশ সুড়ঙ্গে। স্থানীয়রা জানান প্রকাশ্যেই চলে এখানে মাদকের কারবার। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন মাদক সেবনে। আমরা তো দোকানদারি করে ওনারা আসে যায় আর কি, ওনাদের বললো ওনারা থাকে না। কয়েক সময় দেখি যে স্বামী স্ত্রী আইসা মারামারি করে তা ওইগুলো খাওয়া যায়। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসে, কি জন্য আসে ওটা তো আর আমরা বলতে পারি না। কলেজে পুরাবানের দিকে আসে যায়, এটি খারাপ। আমরা চাই এই মাদক মুক্তি হয়ে যাক। শনিবার বিকেলে একে একে যৌথ বাহিনীর গাড়ি এসে টঙ্গীর মাজার বস্তি ঘিরে ফেলে। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক সেবনের সময় যে যেভাবে পেরেছেন পোশাক, স্যান্ডেল, টাকা রেখে পালিয়ে যান, যার প্রমাণ মেলে ঘরের অবস্থা দেখে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা বস্তির ঘরে ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য। আটক করা হয় 60 জনকে। অভিযানের নেতৃত্ব দেয়া গাজীপুর জেলা প্রশাসনে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা ও বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিরা বস্তিতে আত্মগোপনে ছিলেন। বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং উদ্ধার করেছি এবং সেই সাথে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ব্যবহৃত হয় এবং সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং আমাদের মাদকসেবী, মাদক ব্যবসায়ী এই সংশ্লিষ্ট আমরা লোকজনকে আটক করেছি। সেগুলোর আমরা আইনগতভাবে নিষ্পত্তি করব। গাজীপুরের 33টি বস্তির মধ্যে 17টি টঙ্গী এলাকায়, যার বেশিরভাগই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসের উত্তপ্ত বিতর্ক এখন জার্মানি সহ ইউরোপ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। সাধারণ মানুষ থেকে পর্যটক সবারই আশঙ্কা এ ঘটনায় ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে। বিষয়টি নিয়ে কি ভাবছেন জার্মানির সাধারণ নাগরিক ও পর্যটকরা, জানাচ্ছেন বিটু বড়ুয়া। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে অস্ত্র সহায়তার বিনিময়ে দেশটির খনিজ সম্পদ পেতে ওয়াশিংটনে বৈঠকে বসেছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের আক্রমণাত্মক আচরণে হতবাক জার্মানির সাধারণ মানুষ। শুধু আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানের প্রতি এমন অপদস্থ আচরণই নয়, বরং এর কারণে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করছেন বার্লিনের পর্যটকরাও। অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্র হয়তো এখন ইউক্রেনকে আর সাহায্য করতেই চায় না, তবে জার্মানি সহ ইউরোপের উচিত দেশটির পাশে দাঁড়ানো। ওভাল অফিসে যা হলো তা সত্যি লজ্জাজনক। আমি এবং আমার বন্ধুরা এখনো ইউক্রেনের পাশেই আছি, তবে জেলেনস্কির সঙ্গে ট্রাম্প ও ভেন্সের ব্যবহার বাকরুদ্ধ করে দিয়েছে আমাদের। রাশিয়াকে বিশ্বাস করা যায় না এটা জানি, তবে মার্কিন প্রেসিডেন্ট যখন প্রকাশ্যে রাশিয়ার পক্ষ নেন তখন সেটা আরো ভয়ানক হয়ে ওঠে। ট্রাম্প যা করেছেন তা যুক্তরাষ্ট্রের জনগণের অবস্থানকে প্রতিফলিত করে না, তবে ইউর উচিত ইউক্রেনকে সমর্থন দিয়ে যাওয়া, কারণ এই সংকটে যুক্তরাষ্ট্রকে আর পাওয়া যাবে না। এদিকে জেলেনস্কি ট্রাম্পের বাকবিতণ্ডার পর জার্মানির বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলজ ও ভবিষ্যৎ চ্যান্সেলর ম্যাথসের সঙ্গে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সম্পর্কের ভবিষ্যৎ বিষয়ে আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনই এই দুঃসময়ে জেলেনস্কি ও ইউক্রেনের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ঠিক যেমনটাই আচরণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস জেডি ভেন্স, তা শুধু জার্মানি নয় গোটা বিশ্বের জন্য একটি বড় শিক্ষা হতে পারে বলে মনে করছেন এদেশের সাধারণ মানুষ। তবে ভূ রাজনীতির মার পেঁচে পড়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান থেকে জার্মানি সহ ইউর বেরিয়ে যাওয়ার পথ যে আরও কঠিন হলো তা স্মরণ করিয়ে দিচ্ছেন সামরিক বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এবার কলকাতায় মাটির তলদেশ দিয়ে পাইপলাইনে রান্নার গ্যাস সরবরাহ করা হবে। আগামী বছর থেকেই পাইপলাইনে গ্যাস সরবরাহের কাজ শুরু হবে বলে জানা গেছে। এ নিয়ে বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কলকাতা থেকে সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
কলকাতাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত গ্যাস দিয়ে নির্বিঘ্নে রান্না করা। সাধারণ মানুষের সেই স্বপ্ন এবার বাস্তবায়ন হতে চলেছে। বাংলাদেশের মতো কলকাতাতেও মাটির তলদেশ দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস। বহু বছরের এই প্রত্যাশা পূরণে কাজ করছে স্থানীয় প্রশাসন। কলকাতার পাশাপাশি রান্নার গ্যাস সংযোগ দেয়া হবে উত্তর ২৪ পরগনা জেলার বেশ কয়েকটি এলাকাতেও। এতে যুক্ত হবে বারাসাত, ব্যারাকপুরের বাসিন্দারাও। প্রত্যেক বাড়িতে মিটার রিড করে মাস শেষে বিল দিতে পারবেন গ্রাহকরা। মানুষ একটু কম পয়সায় গ্যাস পাবে, কারণ হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট লাগে না। দ্বিতীয়ত হচ্ছে এই যে কানেকশনগুলো গেল লিক প্রুফ হবে, এতে লিকের সম্ভাবনা একটু কম ঘরের মধ্যে। খুব সুখবর। এবং যে লাইনের পর লাইনে দাঁড়িয়ে যে মানুষ যে হয়রানি, সেখান থেকে হয়তো মানুষ অনেকটাই রিলিজ পাবে। ভারতীয় গণমাধ্যম বলছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর থেকে কলকাতাবাসী বাড়িতে পাইপলাইনে গ্যাস সংযোগ পাবেন। এর মধ্যে প্রায় ৭৫০ কিলোমিটার গ্যাস পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে। তবে মেগাসিটির অভ্যন্তরে লাইন বসানোর কাজ শুরু হবে মার্চ-এপ্রিল থেকে। এ দায়িত্ব পেয়েছে বেঙ্গল গ্যাস কেমিক্যাল কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। এই ব্যবস্থার মাধ্যমে বিশেষ একটি বা দুটি কোম্পানিকে যাতে সুবিধা করে দেওয়া হয়, নির্দিষ্টভাবে বলতে চাই, এই পদ্ধতির মাধ্যমে যাতে আদানি আম্বানির মতো গ্রুপকে সুবিধা করে দেওয়া না হয়, যাতে আমাদের রাষ্ট্রায়ত্ত যে গ্যাস সংস্থা আছে তারা যাতে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে। ভারতে ইন্ডিয়ান অয়েল ও হিন্দুস্তান পেট্রোলিয়াম সিলিন্ডারে ভরে রান্নার গ্যাস সরবরাহ করে। 14.2 কেজি ওজনের প্রতি সিলিন্ডারের দাম 830 রুপি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। মুদ্রাস্ফীতি ও স্থবির শিল্পায়নের সংকট থেকে বের হতে পারছে না জার্মানি। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় বেকারত্ব বেড়েই চলেছে। তবে অর্থনীতির এই সংকট আরও গভীর হওয়ার আগেই দেশটির নবনির্বাচিত সরকার পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা বাসিন্দাদের। জার্মানি থেকে বিটু বড়ুয়ার আরও একটি রিপোর্ট। গেল বছরের মাঝামাঝি সময় থেকেই কর্মহীনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে জার্মানিতে। সেই সঙ্গে অবিশ্বাস্য হারে কমেছে কর্মসংস্থানের সুযোগও। অর্থনীতিবিদরা বলছেন, নতুন করে শিল্পায়ন না হওয়া, পুরনো শিল্প প্রতিষ্ঠান বন্ধ, উৎপাদন কমে যাওয়া এবং রফতানিতে ধস নামায় জার্মানির অর্থনীতির রুগ্নদশা কাটছে না। দেশটির কেন্দ্রীয় কর্মসংস্থান সংস্থা বুন্ডেস আগেন্টুয়ার ফর আরবাইটের সভাপতিমণ্ডলীর সদস্য ড্যানিয়েল ট্যাক্সেনবার্গ জানান, চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতেই দেশ জুড়ে বেকারত্বের হার যেমন ছিল এখনো তেমনটাই রয়ে গেছে। তিনি আরো জানান, দেশটির 16টি অঙ্গরাজ্যে কর্মহীনের সংখ্যা প্রায় 30 লাখ। দেশটির বর্তমান পরিস্থিতিকে 2015 সালের বেকারত্বের হারের সঙ্গে তুলনা করেন ট্যাক্সেনবার্গ। জার্মানির কর্মসংস্থান ব্যুরোর তথ্য মতে, জার্মানির ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্পের সঙ্গে জড়িত কর্মীদের বড় একটি অংশ চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। অনেকে আবার যোগ দিয়েছেন খণ্ডকালীন চাকরিতে। শিল্পায়নের স্থবিরতা, রফতানি পণ্যের উৎপাদন কমে যাওয়া, জ্বালানি শক্তির আকাশচুম্বী দাম ও মুদ্রাস্ফীতির কারণেই চাকরির বাজারের পরিসর কমে আসছে বলে জানান বিশেষজ্ঞরা। সাধারণ কর্মীদের পাশাপাশি বিশেষ কাজে দক্ষ কর্মীরাও চাকরি হারাচ্ছেন বলে জানান তারা। বিশেষ করে দেশটির গাড়ি নির্মাণ খাতে চাকরি হারানো শ্রমিকের সংখ্যা এরই মধ্যে 20% ছাড়িয়েছে বলে জানা যায়। জার্মানির আরবাইটসগেবার বা চাকুরিদাতা সমিতির সভাপতি রাইনার ডুলকার জানান, অর্থনীতির এই ভঙ্গুরতা ও কর্মহীনতার এই চিত্র জার্মানির মতো দেশের জন্য অশনি সংকেত। এদিকে শিল্প খাতে মেড ইন জার্মানির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে পণ্য প্রবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের নির্বাহী সিদ্ধান্ত। ট্রাম্পের এই আগ্রাসী শুল্ক নীতি ইইউ সহ জার্মানির জন্য কার্যকর হলে জার্মানির অর্থনীতি থমকে যাওয়ার আশঙ্কা কর্মসংস্থান বিশ্লেষকদের। তবে সময় থাকতে শিল্প খাতে জ্বালানি শক্তির দাম কমানো, নতুন করে ঋণ না করা, করের হার কমিয়ে দেয়া, শিল্পায়নের সংকট নিরসন, অবসর ভাতা বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। এই অবস্থায় জার্মানির নতুন প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। গত বেশ কিছুদিন ধরে জার্মানিতে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে শিল্প কারখানা। সেই সাথে বেড়েই চলেছে চাকরি হারানো মানুষের সংখ্যা। তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এদেশের নতুন সরকার, সেই সাথে আগামী চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জ অর্থনীতির এই ভগ্নদশার চিত্র সত্যিই পাল্টাতে পারবেন কিনা সেটি সময় বলে দেবে বলে মনে করছেন এদেশের অর্থনীতিবিদরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডের সভ্যতা গড়ে উঠেছে লাইব্রেরি ঘিরে। দেশটির প্রতিটি অঞ্চল ও এলাকা ভিত্তিক সরকারি গ্রন্থাগার সে কথাই জানান দেয়, যেখানে বিনামূল্যে বই পড়া ও নেয়ার অফুরন্ত সুযোগ মেলে। ফলে শিশু থেকে বৃদ্ধ সব বয়সীর আনাগোনায় মুখরিত গ্রন্থাগারগুলো।
ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। বাংলাদেশি বংশোদ্ভূত ফিনল্যান্ডের নাগরিক আলতামির ইসলাম নুরাজ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। একাই এসেছে নিজ আবাসিক এলাকার সরকারি গ্রন্থাগারে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেছে নিচ্ছেন পছন্দের বই। আমি আসি স্কুলের পরে আর ছুটির সময়। আমার কমিক্স পড়তে ভালো লাগে, কারণ তোমার অনেক সময় থাকবে, তোমার কিছু করার নাই, তাহলে ফোন না দেখে তুমি বই পড়তে পারো। নুরাজের মতো ফিনল্যান্ডে বসবাসরত যে কেউ এভাবে বই সংগ্রহ করতে পারবেন বিনামূল্যে, তবে পড়া শেষে ফেরত দিতে হবে মাসখানেকের মধ্যে। ফিনল্যান্ডের প্রতিটি এলাকায় এমন গ্রন্থাগার চোখে পড়বে হরহামেশায়। বাসিন্দারা নিজ এলাকার গ্রন্থাগারের সদস্য হতে পারবেন কোনো রকম টাকা ছাড়াই। রাষ্ট্রীয় উদ্যোগে বাংলাদেশের পাড়া মহল্লাগুলোতে এমন সরকারি গ্রন্থাগার গড়ে তোলা হলে ইউরোপের মতো সভ্যতার চর্চা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। এই যে কালচারটা এটা তৈরি করছে, তাতে হয়েছে কি মানুষের মধ্যে বই কেন্দ্রিক প্রবণতা বাড়ছে। এদের মায়েরা এখনো বাচ্চাদেরকে ঘুম পাড়ায় বই পড়ে। এদের রেস্টুরেন্টগুলোতে এখনো বই পাওয়া যায়, বই পড়ার জন্য কফি শপেও বই পাওয়া যায়। তাতে করে হয়েছে কি এদের মননে অসাধারণ এক পরিবর্তন এসেছে। 56 লাখ বাসিন্দার জন্য প্রায় 1000 খানেক সরকারি গ্রন্থাগার রয়েছে ইউরোপের দেশ ফিনল্যান্ডে। ইউরোপের সবগুলো লাইব্রেরিতে এরকম একটি বিশেষ তাক থাকে, যেখান থেকে আপনি চাইলে বিনামূল্যে বই নিতে পারবেন, ফেরত দিতে হবে না। আর এর মাধ্যমেই তারা বই পড়ার প্রতি মানুষের আগ্রহ জাগিয়ে তোলে। আর ইউরোপের এগিয়ে যাওয়ার পেছনে এটি বড় নিয়ামক বলে মনে করেন শিক্ষাবিদরা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পর্তুগাল সহ ইউরোপের দেশে দেশে শনিবার থেকে রোজা পালন করছেন মুসলিমরা। রমজান ঘিরে নানা ধরনের কার্যক্রম শুরু করেছে মসজিদ কর্তৃপক্ষ। পবিত্র রমজানে সংযম ও নৈতিকতা প্রদর্শনের বার্তা দিচ্ছেন মুসলিম নেতারা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। লিসবনের কেন্দ্রীয় মসজিদের ফটকে রামাদান করিম লেখা সহ মসজিদগুলোতে নানা প্রস্তুতি জানান দিচ্ছে বছর ঘুরে এসেছে মুসলমানদের সবচেয়ে বরকতময় মাস রমজান। কেন্দ্রীয় মসজিদের পাশাপাশি বিভিন্ন কমিউনিটি মসজিদেও বেড়েছে মুসল্লির চাপ। নামাজের আগে বা পরে ছোট ছোট আলোচনায় রমজানের তাৎপর্য থেকে শুরু করে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরছেন ইমাম ও ধর্মীয় বক্তারা। প্রতিদিন কেন্দ্রীয় মসজিদ সহ বাংলাদেশ কমিউনিটি পরিচালিত মসজিদগুলোতেও রাখা হয়েছে ইফতারের আয়োজন। তাছাড়া রয়েছে বিনামূল্যে কোরআন শিক্ষা সহ বিভিন্ন ইসলামিক আলোচনার ব্যবস্থাও। রমজান থেকে পাওয়া সংযম ও নৈতিকতা প্রদর্শনের মাধ্যমে পর্তুগালে মুসলিম অভিবাসীদের হারানো সুনাম ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ইসলামিক সেন্টার ও বাইতুল মোকাররম মসজিদের খতিব। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে ইউরোপের সব দেশেই শনিবার থেকে রোজা পালন করছেন মুসলিমরা। শুক্রবার থেকেই মসজিদগুলোতে শুরু হয়েছে তারাবি নামাজ আদায়। সম্প্রতি কট্টর ডানপন্থী সহ পর্তুগালের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মিথ্যা প্রোপাগান্ডার বিষয়বস্তু হয়েছেন মুসলিম অভিবাসীরা, যা অস্বস্তির তৈরি করেছে পুরো মুসলিম কমিউনিটির জন্যেই। তবে অভিবাসীরা যে পর্তুগালের নিরাপত্তার জন্য হুমকি নয়, সেই বিষয়টি পরিষ্কার করেছেন পুলিশের শীর্ষ কর্মকর্তা। তবে সংযমের এই মাসটি ইসলামের সৌন্দর্য তুলে ধরার মোক্ষম সময় হতে পারে, এমনটাই মনে করেন মুসলিম নেতারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। ট্রফি উন্মোচন ও ক্যাপ্টেন্স ফটো সেশন দিয়ে শুরু হলো ঢাকা প্রিমিয়ার লিগের আনুষ্ঠানিকতা। এবারের আসরে কমেছে ক্রিকেটারদের পারিশ্রমিক। সেই পারিশ্রমিক যেন নির্ধারিত সময়ে ক্রিকেটাররা পান, সেই দাবি জানালেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। সব ম্যাচ ব্রডকাস্ট হওয়ায় প্রথমবারের মতো যুক্ত হচ্ছে থার্ড আম্পায়ার সুবিধা। আয়োজন নিয়ে উচ্ছ্বসিত ক্রিকেটাররাও। ঢাকা প্রিমিয়ার লিগের 12 দলের অধিনায়ক নিয়ে ফটো সেশন ও ট্রফি উন্মোচন। তবে সবার নজর একদিকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্প্রতি বিদায় নেয়া তামিম ইকবাল মাঠে আসতেই সতীর্থরা তাকে ঘিরে মজলেন আড্ডায়। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা, তবে স্কোয়াডের কেউই এদিন আসেননি মাঠে। তাই সাবেক অধিনায়ককে নিয়েই সব আলোচনা। নতুন বোর্ডের প্রথম প্রিমিয়ার লিগ আয়োজনে কোনো কমতি রাখছে না বিসিবি। শুরু থেকে টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে ব্রডকাস্ট করা হবে টুর্নামেন্টের সব ম্যাচ। আন্তর্জাতিক সিরিজের মতোই হলো ট্রফি উন্মোচন।
5 আগস্টের পট পরিবর্তনের পর স্পন্সর নিয়ে কিছু ক্লাব আছে সংকটে। বিসিবির পরিচালনা পর্ষদের সঙ্গে পরিবর্তন এসেছে ক্লাব মালিকানাতেও, যে কারণে কমেছে ক্রিকেটারদের পারিশ্রমিক। ডিপিএলে পুরো পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ পুরনো। এমন পরিস্থিতিতে ক্রিকেটাররা যেন পূর্ণ পারিশ্রমিক পান সেই দাবি জানালেন তামিম ইকবাল। বিপিএল বলেন, প্রিমিয়ার লিগ বলেন, প্লেয়াররা হ্যাজ সাফার্ড ফাইন্যান্সিয়ালি আ লট। যে কমিটমেন্টস গুলা ক্লাবগুলা করেছে, এই ক্লাবগুলোর প্রত্যেকটা টাকা যেরকম প্রত্যেকটা প্লেয়ার পাক, দ্যাট ইজ দ্য টপ প্রায়োরিটি ফর মি। এন্ড দেন অবভিয়াসলি ক্রিকেটটা ভালো হোক। বিপিএল এর আম্পায়ারিং প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও ভালো আম্পায়ারিং হচ্ছে বেশ কয়েক মৌসুম ধরে। ডিপিএলেও তেমনটা দেখা যাবে আশ্বাস সিসিডিএম এর। এবার ফারুক আহমেদের বোর্ড সবচেয়ে বড় পরিবর্তন যেটা এনেছে তা হলো থার্ড আম্পায়ার রাখা। যেহেতু টিভি প্রোডাকশন হচ্ছে, আমাদের ডে 1 থেকে অ্যাকচুয়ালি আম্পায়ার স্কোর রিভিউ একটা প্রভিশন রাখা হয়েছে। সবগুলো ম্যাচই টেলিভাইজড হবে এবং থার্ড আম্পায়ারিং অ্যাডিশনালি অ্যাড হয়েছে। তো এটা আমার মনে হয় খুব ভালো একটা সংযোজন। আমাদের চ্যাম্পিয়নশিপেরও নাম গাজী গ্রুপের আছে, আশা করি এই নামটা বজায় রাখার চেষ্টা করব। চ্যালেঞ্জিং এটা টুর্নামেন্ট, আমাদের বিপিএলটা হবে, এবার পেমেন্ট ইস্যু নিয়ে অনেক ইস্যু নিয়ে সমস্যা হতে হবে, বাট আমরা চেষ্টা করব সবকিছু সুন্দর করার জন্য। টাইলক্স সেই ব্র্যান্ডটা এবার প্রতিনিধিত্ব করছে স্পন্সরে, এবং এই স্পন্সরটা আমরা করেছি বিকজ অফ উই লাভ ক্রিকেট। এর আগে আমরা রিমার্ক হারলানের হয়ে আমরা বিপিএলেও ছিলাম, এবং আমরা কথা দিয়েছি যে আমরা যদি টিম পাই আমরা ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের সাথে বিভিন্নভাবে থাকবো। স্পন্সর এবং সংশ্লিষ্টরা আশাবাদী জমজমাট লড়াই দেখার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। হামজা চৌধুরীর বাংলাদেশে আসার দিনক্ষণ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাফুফে। এই ফুটবলার 19 তারিখ চাইলেও বাফুফে তাকে দলে পেতে চাচ্ছে 18 মার্চের মধ্যে। এদিকে হামজাকে নিয়ে বিশেষ আয়োজন করছে ফেডারেশন। প্রেসমিট ছাড়াও দর্শকদের সঙ্গে নিয়ে থাকবে বিশেষ সেশন। দেশের ফুটবল ভুগছে হামজা জ্বরে। শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার কবে বাংলাদেশে পা রাখবেন, কবে যোগ দেবেন দলের সঙ্গে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশের কোটি ফুটবল ভক্তের মনে। তবে এই বিষয়ে এখনো স্পষ্ট নয় বাফুফে। ফেডারেশন এই মাসের 18 তারিখের মধ্যে এই ফুটবলারকে দলে পেতে চাইলেও হামজা চাচ্ছেন 19 মার্চ দেশে আসতে। আর 20 মার্চ বাংলাদেশ ফুটবল দল ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ায় শিডিউল মেলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ফেডারেশনকে। হামজা বারবার বলতেছিল 19 তারিখ, তো সেখানে আমাদের কথা হয়েছে যে সেটাকে আমরা যদি 17 তারিখও আনতে পারি এরকমভাবে বলা হচ্ছে, কিন্তু সে তো ওখান থেকে ছুটি পাওয়ার ব্যাপার আছে। সেটা নিয়ে দেখা যাচ্ছে 17-18 তারিখের এই তারিখ এখন পর্যন্ত আমাদের কাছে আছে। আমরাও প্রেশার দিচ্ছি 17-18, ও বলতেছে 19 তারিখ, এখন পর্যন্ত এইটার মধ্যে আছে। সময় স্বল্পতার মাঝেও হামজা চৌধুরীকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছে ফেডারেশনের। প্রেস মিট ছাড়াও দর্শকদের সঙ্গে হামজাকে নিয়ে থাকবে বিশেষ আয়োজন। আমরা চাচ্ছিলাম যে এসে অন্তত একটা দিন মিডিয়া প্লাস আমাদের যারা স্পোর্টস লাভার, ফুটবল লাভার যারা আছে তারা যেন তাকে পায় কাছে, সেটা একটা করার জন্য সেই চেষ্টা অব্যাহত আছে। যত দ্রুত তাকে আনা যায়, কারণ সে তো আমরা টিম নিয়ে চলে যাব, সে এখানে আগে আসবে, তো সেইটাকে আসলে সেই টাইম ফ্রেমটাকে এখন পর্যন্ত আমরা মিলাইতে পারিনি। এদিকে বাবাকে দিয়েই বাফুফের কাছে নিজের চাহিদার কথা জানিয়েছেন হামজা। দেশে ফিরেই শেকড়ের টানে যেতে চান হবিগঞ্জে। ওনাদের সাথে আমাদের প্ল্যানটা আমরা একটা কথা বলেছি যে কিভাবে আসলে কিভাবে কোনটা হলে ভালো হয়। সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে, এগুলোর কাজ চলতেছে এখন পর্যন্ত। আমরা বিভিন্ন সংস্থাগুলোকে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে এবং তারা ওই চিঠির মাধ্যমে যতটুকু যা সম্ভব হয় সেগুলো করা হবে। তবে হামজা চৌধুরীর ব্যক্তিগত ফিজিও আনার বিষয়টি সম্পর্কে কিছুই জানে না বাফুফে। 20 মার্চ দলের সঙ্গে ভারত যাবে হামজা। সব ঠিক থাকলে 25 মার্চ লাল সবুজ জার্সি গায়ে অভিষেক হবে দেশের ফুটবলের পোস্টার বয়ের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ। মসজিদে মসজিদে প্রথম তারাবি নামাজ। রহমত মাগফিরাত নাজাতের মাসের পবিত্রতা রক্ষার আহ্বান উপদেষ্টার। ব্যবসায়ীদের সংযমের অনুরোধ। লেবুর হালি 100, চাহিদার সুযোগে বেড়েছে শসা বেগুনের দামও। ডাল, ছোলা, চিনি, খেজুরে স্বস্তি। সরকার তৎপর থাকায় এবার রোজার পণ্যের দাম কম, বললেন প্রেস সচিব। এবং 1 মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপির, নইলে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারি নেতাদের। দেশ বিরোধী চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।